এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাসাতে পৌঁছাতে জাকির সাহেব ডেকে তুললেন নফিলকে। সত্যি ঘুমিয়ে পড়েছিল নফিল। গাড়ির থেকে নামার আগে আচমকা বাবার হাতটা টেনে ধরল সে। ভীষণ শীতল, কিন্তু সঙ্গোপনে থাকা যেটা বজায় রেখেই বলল তাকে, আমি আপনার কথা শুনছি, সব আদেশ নিষেধ পালন করছি। কেন আব্বু? কারণ আমার চাওয়া আপনাকে পূরণ করতেই হবে। প্রশ্রয় দিতে চাইলেন না জাকির ছেলের সেই জেদকে কঠিন করে বললেন, তাই আমি ক্ষমতার অপব্যবহার আজ অব্দি করিনি জাত। আমি মাহতাব শেখ নই। কিন্তু আপনি নাওফিল শেখের বাবা। আপনার ছেলে ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না, সেটা তো জানেনই। মেজাজ খারাপ নিয়ে জাকিরের মোটা ফ্রিজরা কুচকে ফেলে তাকিয়ে রইলেন ছেলের দিকে। ছেলে বাবার সেই মেজাজকে পাত্তা দিল তো? ক্র্যাচ নিয়ে একাই নেমে পড়লো গাড়ি থেকে নফিল। ঘুম হয়নি ঠিকঠাক, ঘুমিয়ে পড়বো ঘরে গিয়েই। কিন্তু ঘুম থেকে জাগার পর আমি গুড নিউজ শুনতে চাই আব্বু। সত্যি সত্যি কথাগুলো ফেলে গেল সে জাকির সাহেবের উদ্দেশ্যে। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে গেছে কখন। সেই দুপুরে ভাত ঘুম দিতে বিছানাতে এসেছিল দিদিতে। আর রাত 8টার কাছাকাছি সময় এসে চোখ মেলল সে, তাও ফোন কলের বিরতিহীন আওয়াজে। স্ক্রিনে গুরুত্বপূর্ণ নামটা না দেখলেও এখনো বিছানা ছাড়ার ইচ্ছে ছিল না তার। একই সঙ্গে কলিং বেলও বেঁচে যাচ্ছে এক নাগারে। এত অধৈর্য কেন লোকটা? নিচে এসে ঘরের মূল দরজাটা খুলেই সবটুকু বিরক্তি গলায় ঠেলে বলে উঠল, মানুষ তো রয়ে শুয়ে কলিং বেল চাপে। অফ ডিউটিতে আসো বলে কি লাশের মতো পড়ে পড়ে ঘুমিয়ে যাবে সারাদিন? পাল্টা তেসরা জবাবটা দিয়ে ইয়াসিফ দিদিটিকে পাশ কাটিয়ে ভেতরে চলে এলো। সরাসরি বসার ঘরে এসে সোফাতেই বসে আদেশ গলায় বলল, 2 মগ কফি নিয়ে ফার্স্ট এসে বসো। সেদিনের ঘটনাটা আমি আবার শুনতে চাই। বিরক্তিটুকু ক্রমশ বাড়তেই থাকলো দিদিতে। এক ঘটনা 4 বছরে কতবার রিপিট করেছি হিসাব আছে বস? প্রয়োজনে আগামী 4 বছরে আরো 1000 বার রিপিট করা লাগলে করবে। আর এখন স্যার বস বলে গম্ভীর করো না পরিস্থিতিকে। তাড়াতাড়ি যাও, আমার বের হতে হবে আবার। কি আশ্চর্য, স্যার বস বলে ডাকতে না করে অথচ আদেশটা ঠিকই করেছে লোকটা অন ডিউটিতে থাকাকালীন সময়ের মতোই। ঘুম ভেঙে চোখে মুখে পানীয় দেওয়ার ফুসরত মেলেনি ওর। বেজায় রুক্ষ মেজাজ নিয়ে কফি মেকার থেকে ঝটপট কফি করে নিল। সঙ্গে আর কিছুর ব্যবস্থা করতে ইচ্ছে করলেও স্রেফ আতিথেয়তাই দেখাতে ফ্রিজ থেকে কিছু ফল বের করে কেটে কুটে নিয়ে তারপরে এলো। আপনি কি গাজীপুর ফেরেনি এখন অবধি? প্রশ্নটা করতেই কফির মগটা বাড়িয়ে দিল দিদি ইয়াসিফকে। নফিলের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধে জড়ানোর পর নফিলও যেমন শেখ বাড়িতে খুব দরকার ছাড়া পা দেয় না, তেমন ইয়াসিফও। অবশ্য আগে থেকেই বাড়িতে যাতায়াত কমই ছিল ইয়াসিফের, তবুও আগে যতটুকু ছিল এখন তা আরও কমে এসেছে। কিন্তু সেসব প্রসঙ্গে এখন কথা বলার ইচ্ছে আর সময় কোনোটাই নেই ওর। তাই বিলম্ব না করে আবারও আদেশ গলায় বলল দিদিকে, পুঙ্খানুপুঙ্খ ভাবে বলবে সবটা। বলবো, কিন্তু তার আগে আমায় বলুন, গত 4 বছরে যে পরিমাণ টেররিস্ট ঢুকেছে দেশে, তাদের মাঝে মারিহামও একজন, রাইট? এটা আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করছেন? জবাবটা দিতে কয়েক সেকেন্ড সময় নিল ইয়াসিফ। রাজভারী মুখে চিন্তার ছায়া নামিয়ে কফিতে তারপর পরপর বেশ কয়েকবারই চুমুক দিয়ে শেষ করলো বলা, আমি আমার গার্ড ফিলিংস ইগনোর করি না শরণ। ও আমার সঙ্গে যে কোনো এক উদ্দেশ্যে লিভিং করেনি, উদ্দেশ্য আরও ছিল। এক দিলে 2 পাখি মারার মতো। নাফলের সঙ্গে আমার সংঘাত সৃষ্টি প্লাস আমার মতো অফিসারের প্রেমিকার পরিচয়টা কাজে লাগিয়ে একদম নির্যাটে যেখানে সেখানে ঘুরে বেরিয়েছে, যাতে কোনোভাবে কোনো গোয়েন্দা এজেন্সির ছদ্মবেশী অফিসারদের চোখেও সন্দেহভাজন না হয়, আবার আইনের চোখও। প্রতিটি টেররিস্টই এরকমভাবেই সাধারণ মানুষের মধ্যে মিশে যাচ্ছে প্রতিদিন। ধারণাও করা যাচ্ছে না পুরোপুরি 4 বছরে সংখ্যায় কত বেড়েছে এরা। সত্যিই অবাক হচ্ছি ভাইয়া, আপনার মতো প্লে বয় ইন্টেলিজেন্স অফিসারও কিনা সুন্দরী এক টেররিস্টের পাদে ফা দিল। আপনাকেই যদি মুরগি বানিয়ে ফেলতে পারে তাহলে বাকিদের কথা আর কি বলবো? বলতে বলতে একটু তিরস্কারের সঙ্গে হাসলো দিদিতে। খোঁচাটা মুখ বুঝে হজম করতে হলো ইয়াসিফকে।
আয়নার সামনে দাঁড়ায় না সে বহুদিন। যখনই আয়নাতে সে নিজের প্রতিচ্ছবি দেখে তখনই নিজের প্রতি ধিক্কার আসে ওর। মারিহামের প্রচারণার পর নারীর সঙ্গী বা নারীর সঙ্গ দুটোই এখন ওর কাছে জঘন্য আর ঘৃণ্য লাগে। প্রলম্বিত শ্বাস ফেলে দিদিকে তাগিদ দিল সে পুনরায়। শুরু করো। কফির মগটা হাতের মাঝে রেখে দিদি দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকলো 4 বছর আগের স্মরণীয় একটা ঘটনা। তাওসিফের থেকে যে রাতে অপমানিত হলো কিরণ, সেই রাতের পর থেকেই কিরণের মাঝে রাতারাতি আমূল পরিবর্তন ঘটে। সুযোগ পেলে যেই বাচ্চা মেয়েটার সৌরভের প্রত্যাখ্যানে হাপুস নয়নে কেঁদে ভাসাতো, সেই মেয়েটার মাঝেই সেই সব আবেগের বদলে জায়গা করে নেয় বিস্ময়কর গম্ভীরতা। মূলত তাওসিফের করা অপমানে নিজের ব্যক্তিত্ব যেন ভীষণ ঠুনকো, এমনটাই মনে হচ্ছিল ওর। কখনো সৌরভের কাছে অপমান, আবার কখনো তাওসিফের কাছে। এরা যে ওর ঠুনকো ব্যক্তিত্বের জন্যই যখন তখন অপমান করার সাহস আর সুযোগটা পাচ্ছে, সে ভাবনাটাই ওর চিন্তা চেতনা আর নিজের চারিত্রিক বহু বৈশিষ্ট্যের বদল ঘটিয়ে ফেলে। রাত দিন ঘরের মধ্যে পড়াশোনার পেছনে সময় দেওয়া ওর প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল। ব্যাপারটা নফিল আর দিদির নজরে ভালোই পড়ে। সামনে মেডিকেল কলেজের পরীক্ষার কথা ভেবে প্রথম ওরা খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু বাড়িতে তাওসিফ, ইয়াসিফ আর নফিলের বন্ধুরা মাঝে মধ্যে আড্ডা জমালে সেখানে কিরণকে জোর করে আনা যেত না। বিশেষ করে তাওসিফ যতক্ষণ থাকতো বাসায়, তখন কিরণের চোখে মুখের গম্ভীরতা আরো বেশি বাড়িয়ে ফেলত, যা দেখে একটা বাচ্চাও অনুমান করতে পারবে তাওসিফের উপস্থিতি কি পরিমাণ বিরক্ত করছে ওকে। ব্যাপারটা নফিলের কাছে মন খারাপের হলেও সে তাওসিফকে সরাসরি বলে দেয়, ভাই আমার, কিরণ যতদিন আছে ততদিন তুই এখানে আসাটা আর একটু কমিয়ে দিস। কিন্তু দিদি তা শুনতে পাওয়া মাত্রই উল্টো নফিলকে প্রচন্ড বকাঝকা করে তাওসিফের কাছে মাপ চেয়ে নেয় কিরণের হয়ে। কিন্তু তাওসিফ শুরু থেকেই শেষ অবধি ছিল পুরোদস্তর বিকাশ ন। কিরণকে শুনিয়েই সে দিদিকে জানায়, রাত আসতে বারণ করলেই কি আমি শুনবো? তুমি খামোকা কেন এক নিব্বের জন্য মাফ সাপ চেয়ে পরিস্থিতি জটিল করছো শরণ? তার চেয়ে তোমার বোনের কাছেই জিজ্ঞেস করো, বাবাকে দেখে তার টয়লেট কষে যায় নাকি, যে চেহারা অমন কুচকে ফেলে। কিরণকেও তার বক্রোক্তি করে উঠেছে। আমি তো দেখি তোমার লাইফে সৌরভের থেকেও বেশি গুরুত্ব বহন করি কিরণ। বাবাকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ কি বলো তো? সৌরভকে বলে আমাকে পছন্দ করে ফেলেছিলে বোধ হয়, রাইট? নয়তো আমার সেদিনের অতটুকু তেরা বেঁকা কথায় তোমাকে এতটা এফেক্ট করবে কেন? যদিও কথাগুলো স্রেফ মস্করা করে বলেছিল তাওসিফ, কিন্তু কিরণকে ওই মস্করাটুকু ভাবতে বাধ্য করে। সত্যি তো সে সৌরভের বরাবর অপমান এতখানি প্রভাবিত হয়নি কখনো, অথচ হওয়ার কথা ছিল সৌরভের বেলাতেই। তাওসিফই তো স্বল্প দিনের পরিচিত এক আত্মীয়, তার কথাতে কেনই বা সে এত গুরুত্ব দিতে গেছে? এতে অবশ্য নিজের মাঝে যে পরিবর্তনগুলো হয়েছে ওর, তাও ওর জন্য প্রচন্ড দরকারি ছিল, নয়তো সৌরভের প্রত্যাখ্যান ওকে স্বাভাবিক হতে দিত না। ঠিক এর পরদিনই কিরণ তাওসিফকে ঘিরে নিজের বাচ্চামো রাগ ঝেড়ে ফেলে। নফিল অফিসের কিছু কাজে সেদিন সিলেট যায়, সারা বাড়িতে দুবোন একা তখন, তাই সিদ্ধান্ত নেয় দুপুরের পর ওরা শপিংয়ে যাবে, কিন্তু গাড়ির বদলে রিক্সা করে। বহুদিন দুবোন একসঙ্গে রিক্সাতে ঘোরা হয় না বলেই দিদি কিরণের আবদারেও আপত্তি করেনি। 4টার সময় যমুনা ফিউচার পার্কে প্রবেশ করে ওরা। শুক্রবার না হলেও সেই দিনটাতে বেশ ভিড়ই ছিল, কারণ সামনে ছিল পুজোর সময়। কিরণ ওয়েস্টার্ন পোশাক আশাক ট্রাই করার জন্য দিদিকে রেখে নিজের মতোই দেখছিল ঘুরে ঘুরে। দিদি তখন নফিলের ফোন পে একটু দূরত্বেই দাঁড়িয়ে কথা বলে ব্যস্ত, কিন্তু হঠাৎ করে নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া না যাওয়ায় কল কেটে গেছে। কিরণের কাছে যেতেই সে সময় 4 তলায় ফ্লোরে বিকট আওয়াজে গুলির শব্দে সারা মল কেঁপে ওঠে। সিকিউরিটিকে ফাঁকি দিয়ে কিভাবে কে অস্ত্র সমেত ভেতরে ঢুকে পড়েছে এইসব ভাবার মতো অবস্থায় তখন কেউ নেই। পরপর আরো 2বার গুলির শব্দে পেয়ে দিদি প্রচন্ড ঘাবড়ে যায়। বোনকে নিয়ে জামা কাপড়ের কোনো এক কোণে লুকিয়ে পড়ে প্রথমে, তখন শুনতে পায় বলিষ্ঠ এক
পুরুষের গলা সারা ফ্লোরে তল্লাশি চলছে। আতঙ্কবাদীদের কাউকে কোথাও গুপচি মেরে থাকা অবস্থায় পেলেই তার জীবনে শনি ডেকে আনছে। দিদিতি আর কিরণও আশ্রয় নিয়েছে তখন ট্রায়াল রুমে। যে ঘটনা এতকাল সিনেমার পর্দায় দেখে এসেছে সবাই, তাই যে এই দরিদ্র দেশের শপিং মলে নিজেদের সাথে ঘুরতে দেখবে, এ কি কোনোদিনও স্বপ্নেও ভেবেছিল কেউ? আজকের দিনটাতে পৌঁছাতে এই আতঙ্কবাদীর দলটাই বহু পরিকল্পনা আর ছক কষে এসেছে প্রতিদিন। কিন্তু এদের চাওয়া কি? ফোনে নেটওয়ার্ক তখনও ঠিকঠাক পাচ্ছিল না ওরা সেই মুহূর্তে। ক্র্যাশ নিয়ে দিদিতি অসংখ্যবার ইয়াসিফ, তাওসিফ আর নওফিলকে কলে পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিরণও থেমেছিল না। সোহেল সাহেব আর নওফিলকেও কল করছিল সেও। এর মাঝে আচমকা ওদের ট্রায়াল রুমের দরজায় ধুমধাম আওয়াজ শুরু হয়। ধরা পড়ে গেছে ওরা সন্ত্রাসীদের হাতে। দিদিতি তখন নিজেকে ধাতস্থ করে। বোনের দেখা দেখে কিরণও ভয়কে সরিয়ে সামলায় নিজেকে। হয়তো এমন সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি ওরা হতে পারে বলেই রেজা তার পরিবারটাকে গড়ে তুলেছিল সেইভাবে। তাই তো দুজনই মৃত্যু কাছাকাছি জেনেও লড়াইয়ের চিন্তা ভুলো না। কিরণকে আড়াল করে দিদিতি প্রশিক্ষিত তাইকোয়ান্দোবিদের মতোই প্রস্তুতি নিয়ে দাঁড়ালো। দরজাটা ওপাশ থেকে ভাঙার আগে সে নিজেই সর্বোচ্চ গতিতে লাথি মেরে বসলো দরজার গায়ে। তাতে ওপাশের ব্যক্তিরা কিছুক্ষণের জন্য হলো হকচকিয়ে যাবে, আর হলো তাই। দরজার ভেঙে যখন ওপাশের ব্যক্তির সঙ্গে বাড়ি খেলো, ঠিক তখনই দিদিতি আর কিরণ রুমের দু কোনায় সরে পড়ে। শত্রুপক্ষ সংখ্যায় অধিক থাকার সম্ভাবনা যেহেতু বেশি, তাই তারা আক্রমণ করবে একসঙ্গে। কিন্তু ওদের দুজনকেই একসাথে বাগে পেয়ে গেলে বাঁচার আশা পুরোপুরি শূন্য। একজনে আক্রমণ করলে অন্তত আরেকজনকে যেন পাল্টা আঘাত করার সুযোগ পায়, এমনটাই পরিকল্পনা দিদিতি আর কিরণের। ভাঙা দরজা সরিয়ে কালো কাপড়ে মাথা আর মুখোশে ঢাকা দুজন পুরুষ ট্রায়াল রুমে যখনই পা দিল, দিদিতি আর কিরণ তাদের সঙ্গে লড়াইয়ে উদ্যত হতে আকস্মিকভাবে সন্ত্রাস দুজনই ঘাড়ের পেছনে হাত দিয়ে মৃদুস্বর ওহ করে থাপ করে নিচে বসে পড়লাম। এই চমৎকৃত ঘটনা দিদিতি আর কিরণ যখন বিস্ময় বিমূঢ়, তখনই এগিয়ে এলো ওদের সামনে দীর্ঘ উচ্চতার এক নারী। বুঝতে দেরি হলো না ওদের। এই নারী তবে কিছুটা একটা পুশ করেছে সন্ত্রাসী দুটোর ঘাড়ে, কেবল ওদের দুজনকে বাঁচানোর জন্যই। You are a very brave girl. I am impressed. ব্রিটিশ এক সেন্টেন্সে বলা কথাগুলো কিরণ অবাক হয়ে দিদিতির কানে কানেই বলে বসল। এরা কি ইন্টারন্যাশনাল টেররিস্টের গ্রুপ আপু? আমি তো জঙ্গলি ভেবেছিলাম। বোনের প্রশ্ন কানে পৌঁছালো দিদিতি সামনের নারীকে জহুরিদের মতো পর্যবেক্ষণে মশগুল। উচ্চতায় কমপক্ষে 5 ফিট 8 অথবা 9 ইঞ্চি। কালো মুখোশের আড়ালে থাকলেও চোখ আর ভ্রুজোড়ার অংশটুকু দেখে মনে হচ্ছে মেয়েটি এই দেশেরই। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন ওদের বাঁচালো সে? আর ইউ নট আ টেররিস্ট? প্রশ্নটি করলো তিথিতি। দীর্ঘ উচ্চতার অজ্ঞাত মেয়েটি হাসলো বোধহয় মুখোশের আড়ালেই। তার চোখ দেখেই বুঝতে পারলো ওরা। জবাব দিল সে, আমি তোমাদের মঙ্গলকামী এই মুহূর্তে। চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই এখানে সবাই মুক্ত হয়ে যাবে। এবার কিরণের সঙ্গে দিদিতিও অবাকের শীর্ষে পৌঁছালো। মেয়েটিকে সাবলীল বাংলা বলতে দেখে দু একটা শব্দ একটু অন্যরকম শোনালো শুধু, আর এই উচ্চারণও হয়ে গেছে কেবল। কে আপনি? চেনেন কি আমাদের? তোমাকে চিনি না প্রিয়, তবে ধারণা করছি তুমি স্মরণের শেষ। আমাকেই বা কিভাবে চিনলে তুমি? তুমি সম্বোধনে খুশি হলো মেয়েটি, তাও স্পষ্ট হলো চোখের তারায় বলল, চিনিয়েছে বিশেষ একজন, কিন্তু তোমার সঙ্গে এভাবে দেখা হোক সেটা চাইনি। কিন্তু কি করার, ভাগ্য। এখন কিছুক্ষণের জন্য লুকিয়ে পড়ো দুজন, কেউ এদিকে আসবে না। যদিও সময় এবং সুযোগ হলে দেখা হয়ে যাবে আবার আমাদের। কিন্তু তুমি তোমার পরিচয়টা তো দিলে না। তুমি আমাদের শুভাকাঙ্ক্ষী হলে কি করে? আর এখানে সন্ত্রাসের দলটা ঢুকলোই বা কি করে? এখানে ঢোকা খুব কি কষ্টের। হাসতে বলল মেয়েটি। তোমরা যেভাবে ঢুকেছ, এর টেরোরিস্টও সেভাবেই ঢুকেছে। পসিবল না, আর্মস সমেত ধরা পড়ার কথা। কিন্তু যাদের কাছে ধরা পড়ার কথা তারা নিজেরাই যদি। এটা বহুদিন ধরে করা পরিকল্পনা শরণ। এখন জলদি লুকিয়ে পড়ো, আমি এদের দুজনের ব্যবস্থা করছি। কথাগুলো বলেই মেয়েটা চেতনা শূন্য সন্ত্রাসীদের দুটোর পা ধরে অনায়াসে টেনে নিয়ে গেল ওদেরকে তাজ্জব বানিয়ে রেখে।
এরপর লুকিয়ে কাটালো ওরা 20 মিনিট। এই 20 মিনিটের মাঝে নেটওয়ার্ক কোনো ক্রমেই কাজ করেনি। চতুর্থ ফ্লোরে কি ঘটেছে, পুলিশ বা সেনাবাহিনীর আগমন বা ঘটেছে কিনা কিছুই বোঝা গেল না। ঠিক আধ ঘন্টা পর আবার হইচই শব্দ কানে এলো। সাধারণ মানুষের ছোটাছুটি দেখতে পেল ওরা লুকিয়ে। তারা যেন মুক্তি পেয়েই এই মল থেকে বেরিয়ে পড়ার জন্য হুড়হুড়ি করছে। কিরণকে রেখে দিদিটি লুকানো জায়গা থেকে বেরিয়ে এসে দেখলো সত্যি সবাই মুক্তি পেয়ে গেছে এবং অসংখ্য পুলিশ ঢুকে পড়েছে ভেতরে। তাহলে কি এতটুকু সময়ের মধ্যেই ধরা পড়ে গেল আতঙ্কবাদী দলটা? কি করে সম্ভব সেটা? কিরণকে নিয়ে দিদিটি আর অপেক্ষা করলো না ওখানে। এক্সেলেটারে দাঁড় দিয়ে আচমকা ওদের পেছনে এসে দাঁড়ালো সেই মেয়েটা। দিদিটি তার আপাত মস্তক দেখে মুখ হয়ে রইল শুধু। মেয়েটা মুচকি এসে বলল, যে 8 জনের দলটা এখানে ঢুকেছিল তাদের মাঝেই একজন বেইমানি করেছে বলেই ওরা এত সহজে পুলিশের কাছে ধরা পড়ে গেছে। অবিশ্বাস্য। বিস্ময় নিয়ে দিদিটি বলল, কিভাবে, কি হলো বুঝতেই পারছি না কিছু। তুমি কে বলো তো? এত চেনা চেনা লাগছে কেন তোমায়? যেন আমার কেন তোমার হাজবেন্ডের ফ্যামিলির কেউ মনে হচ্ছে দেখে। হাসতে হাসতে দিদিটির মুখের কথা কেড়ে নিল সে। ভাইয়ার মতো লাগে আমার কাছে, বিড়বিড় করে বলল কিরণ। কিন্তু দিদিটি এতটাই হতবাক হয়ে গেছে যে কিরণকে বলতেও পারল না। নওফিলের চেয়েও নওফিলের মায়ের সঙ্গে বহু অংশে মিল মেয়েটির, যাকে কিরণ কোনো দিনই দেখেনি। কে তুমি? ক্ষীণ সুরে মেয়েটিকে আবারও জিজ্ঞেস করলো দিদিটি। মেয়েটির তখন হাসি থামিয়ে দিদিটির কানের কাছে মুখটা এগিয়ে আনল। মিস জাইমার সঙ্গে আর কোনো যোগাযোগের চেষ্টা করো না ডিয়ার। সে এখন এসবির হাতে বন্দি। আর আমি তার মাধ্যমেই তোমাদের হদিস পেয়েছি। তাই আমার কথাও আপাতত তোমার হাজবেন্ড বা অন্য কাউকে জানিও না। সময় হলে আমি নিজেই তোমাদের সঙ্গে দেখা করব, মুখোমুখি হব আমার ভাইয়ের। তারপর চলন্ত এক্সেলেটরে দ্রুত পা ফেলে চলে গেল সে। একজন টেররিস্ট হলে কি খোলামেলাভাবে চলতো মারিহাম? আর সে বছর যে জঙ্গি দলটাকে আটক করেছিল আমাদের এজেন্সি, তাদের ধরা পড়ার পেছনে মারিহামেরই পূর্ণ সহযোগিতা ছিল। থামলো দিদিটি কথা শেষে। গম্ভীর দৃষ্টি জোড়া স্থির রইল তখন ইয়াসিফের মুখপানে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ইয়াসিফ ঠোঁটে এক কোণে নিয়েই হাসছে দিদির শেষে কথাগুলো শুনে। কি হয়েছে? আমি হাসবার মতো কথা বলেছি বলে মনে হয় না তো? তুমি যতবার আমাকে এই গল্পটা বলেছো শরণ, ততবারই কোনো না কোনো এক বাক্য তুমি হয় বাদ দিয়েছো আর নয়তো নতুন করে যুক্ত করেছো। তুমি কেন আমার কাছে কিছু ব্যাপার লুকাতে চাইছো? আমি সেটাই বুঝতে পারছি না। চরম বিরক্তিতে দিদিটি সংকোচি করে বলল, ওকে মারিহাম আমার আত্মার কেউ না, বা ওর ভাইও আমার স্বামী নেই যে ননদ বলে ওকে সেভ করার জন্য উঠে পড়ে লাগবো আমি। একটা গল্প 4 বছরে কম করে হলেও 20 বার শুনিয়েছি আমি আপনাকে। সেই 20 বারের প্রতিটা শব্দ আপনি রেকর্ড করে রাখলেও আমি তো আর তা হুবহু মুখস্থ করে রাখিনি। রাখলে প্রতিবারই একই বাক্য থাকতো, একটু 19-20 তো হতো না। রাগ করো না প্লিজ শরণ। তুমি ওকে যতটা ভালো ভাবছো ও ততটাই ডেঞ্জারাস। অবশ্যই সেদিন কোনো স্বার্থের কারণে ও তোমাদের বাঁচিয়েছিল, আর যে দলে ও যুক্ত হয়েছিল সেই দলটাকেও কোনো স্বার্থেই ধরিয়ে দিয়েছিল। এমনকি তোমার জাইমা মামনিকেও। যদি ভালোই হতো সে, তাহলে আমার সঙ্গে খেলতো না। আচ্ছা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত ওই ব্যাপারগুলো। তাহলে এটা আমাকে বোঝাও, যেদিন নাফলের সঙ্গে ওর দেখা হবে সেদিন ও কেন নিজের খুনের নাটকটা সাজালো? সেটার উত্তর তো ওই দিতে পারবে। জাইমানটির সঙ্গে কি করে ওর যোগাযোগ করলো, মিস আলিয়ার নিখোঁজের গল্পটাও সত্য কিনা, এসবের উত্তর আপনি আমার বলা ওই ঘটনা থেকে বের করতে পারবেন না ভাইয়া, যতবারই শোনেন না কেন। তীক্ষ্ণ চোখে যে ইয়াসিফ নীরবেই দিদিটির কথাগুলো শুনল। অন্তত মিনিট 2 কোনো কথাই বলল না সে। সেই ফাঁকে দিদিটি কফির ফাঁকা মগটা নিয়ে রান্নাঘরে চলে গেছে। ইয়াসিফ নিজের মগে শেষ চুমুকটা দিয়ে উঠে পড়ল আর বলল, ওকে মারিয়ামের সঙ্গে আমার দেখা হবেই হবে শরণ, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই সময়টা শুভ নাকি অশুভ হবে তা জানা নেই। আপনি আমাকে কেন সামনের অপারেশনটাতে নিতে চাইছেন না ভাইয়া? ধর, আমি তোমাকে না নিতে চাইবার কে? আমি এই অবধি আসার জন্য যতটুকু সুবিধা পেয়েছি তার পেছনে আপনার পরোক্ষ সহায়তা ছিল যেমন তেমন। বর্তমান আমাকে রাঙামাটি থেকে ঢাকা আসতে হলে যে কারণে, সেই কারণের পেছনেও পরোক্ষ ভূমিকা আপনিই রেখেছেন।
তুমি কি জন্য যেন আমাকে খুব বেশি ভালো মনে করে শরণ। এর জন্যই ভাবছো চট্টগ্রামের অপারেশনটা থেকে তোমাকে দূরে রাখার বন্দোবস্ত আমি করেছি, যাতে তোমার কোনো ক্ষতি না হয়, তাই না? আবার আমি বলাতেই তুমি এই ফ্ল্যাটগুলোর অধিকার বুঝে নিলে। আমি আদতে অত ভালো বা উদার মানুষ না শরণ। নেহাত তুমি আমার সেলফিশ ভাইটার। থামুন। উচ্চ স্বরে বাধা দিল দিদিটি ইয়াসিফকে। পরে কথাটার কখনো উচ্চারণ করবে না ভাইয়া। আমি বিগত 4 বছর যাবৎ ডিভোর্সি। আপনার ভাইয়ের বউ আমি আর নই। যতই বলুন ডিভোর্সের ভ্যালিডিটি ছিল না, কিন্তু সেই স্থানে যথাস্থানে সিগনেচার বসিয়েছিল, ওটাই যথেষ্ট। আমি সেই দিনই একদম অন্তর থেকে তাকে তালাক দিয়েছি। অসহ্য। কিরমিরিয়ে বলে উঠল ইয়াসিফ। মেয়ে লোকের এরকম বাড়াবাড়ি বোঝাটা আমাকে প্রচণ্ড লাগায়। পুরো কথা না শুনে বাসন্ধার অভ্যাসটা বাদ দেবে আজকে থেকে, ওকে? তোমাদের বিচ্ছেদের ব্যবস্থা আমাকে দিয়েই করানো হয়েছিল, তাই আমাকে মনে করিয়ে দিতে হবে না এই ব্যাপারটা। নিজেকে সামলালো দিদিটি ইয়াসিফকে রেগে উঠতে দেখে শান্ত গলায় বলল শুধু। আপনি তো তখন বলতে গেলেন ওই কথাটা। কোন কথাটা? আমি বলতে চেয়েছি নেহাত তুমি আমার সেলফিশ ভাইটা বলছিলে এককালে। বিয়েটা আমি দিয়েছিলাম তোমাদের, কিন্তু তোমাকে ওর ডিভোর্স দেওয়ার পর নিজের অপরাধবোধ থেকে তাই কিছুটা স্বজনপ্রীতি মনোভাব দেখিয়েছিলাম যখন চাকরিতে জয়েন করো তুমি। কিন্তু আমি আমার কাজের কাছে আর কখনই কাউকে স্বজনপ্রীতি দেখাইনি, আর দেখাইও না, তোমার ক্ষেত্রেও না। আচ্ছা বাদ দিন, বসবেন না আর? না। আমি মিস্টার রাফিয়ান রাফির সঙ্গে ঠিক ইজি হতে পারবো না ভাইয়া। যতবার তিনি দেখা করতেন আমার সঙ্গে, আমাকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি বরাবরই অন্যরকম লেগেছে। চোখে মুখে করুণ এক অভিব্যক্তি ফুটিয়ে বলো দিদিটি। ইয়াসিফের উত্তপ্ত মেজাজ সে অভিব্যক্তি দেখে ঠান্ডা হলো। একটু হাসতেও ইচ্ছে করলো, কিন্তু গাম্ভীর্যটুকু ধরে রাখতেই কঠোর গলায় বলল, সরকারের হুকুম জারি করাই তোমার কাজ নয় কি? আমাকে এসব বলে লাভ নেই। আমি সরকারের সঙ্গে প্রতিদিন ওঠা বসা করি না। যারা করে তাদের কাছে গিয়ে মিনতি করতে পারো। আসছি। কলিং বেল বাজানোর পূর্বেই দরজাটা হঠাৎ খুলে যেতে দেখে সৌরভ কিঞ্চিত ফরকালো। চোখের সামনে কঠিন মুখ করে থাকা ইয়াসিফকে দেখে নিজের চশমাটার ফাঁক দিয়ে তাকালো সৌর দৃষ্টিতে। আরে অ্যাকশন হিরো নাকি? ভুল দেখেনি তাহলে চোখ দুটো। কি খবর ভাইও? রগুরে গলায় সৌরভ বাচালের মতো বলেই গেল, এরকম হিরো মানুষকে যেখানে সেখানে আমাদের মতো ম্যাঙ্গো পাবলিক দেখলে মার্কেট কমে যাবে তো ভাই। গা খেয়েছে কোনো দিন পুলিশের গা? খাইনি ভাই, লাগলে স্বর্ণের থেকে খেয়ে নেব, চিন্তা নিয়েন না। আসসালামু আলাইকুম। সালামটা তাকে বিদায় জানানোর উদ্দেশ্যেই বলে সৌরভ ঘরে ঢুকে পড়লো নির্বিকার ঢঙ্গে। ঘাড় ঘুরিয়ে ইয়াসিফ তখন শানিত চোখে দেখতে থাকলো ওকে। গত বছর থেকে এই ছেলের সঙ্গে দিদির মেলামেশা বা সম্পর্ক বেশ চোখে পড়ার মতন। ওকে যতটা স্মার্ট ভেবেছিল সে, হাততে তার ভাবনার চেয়েও চটপটে ছেলেটা একেবারে ভয় ডরহীন যেন। দেখা হলে কেমন মস্করার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দেয় তার সাথে, আর তাওসিফের সঙ্গে, এমনকি নাওফিলকে নিয়েও তাদের সামনে উল্টোপাল্টা মন্তব্য করতেও ভয় করে না। কি রে, তুই রেডি হসনি এখনো? দিদিটিকে ঘরের পোশাকে দেখে সৌরভ তাড়া দিল। 9টার আগে পৌঁছাবো, কিন্তু এক্ষুনি কি রেডি হ। আমার শরীর মন কোনোটাই টানছে না আজকে, কাল যেতাম। কই যাচ্ছ তোমরা? দরজার কাছে থেকে ফিরে এসেছে ইয়াসিফ। তার প্রশ্নে ওরা দুজনে একসঙ্গে তাকালো। সে কি বয়স থেকে জাননি? কপট বিস্ময় ভাব দেখে সৌরভ বলে উঠতেই ইয়াসিফ ধমকে বসলো। কে বস তোমার? পাঁচদামা বেশি করলে সদ্য পাওয়া ডাক্তারি লাইসেন্স বাতিল করার ব্যবস্থা করব। ভাইয়া, আপনি কি এখন আর বাড়তি ইনকামের সুযোগ পান না? এই জন্য কি আজকাল এরকম চালের মতো হয়ে গেছেন? ভার মুখ করেই বলল সৌরভ। ইয়াসিফের মেজাজ আবারও চওড়াও ওঠার আগেই দিদিটি হাসি চেপে উত্তর দিল তাকে। ও আজকে ডিনার করাতে নিয়ে যেতে চাইছে ভাইয়া। ডিনার ডেট? সূত্রে দিয়ে সৌরভ তিরস্কারের স্বরেই বলল, আমাদের মতো দুজন এডাল্ট ছেলে মেয়ে ডেটে ছাড়ার কোথায় যেতে পারে? সেন্টেন্সটাও কমপ্লিট বলতে পারিস না। ছোট করে একটা নিঃশ্বাস ফেললো ইয়াসিফ। বেরিয়ে যেতে যেতে সাবধান করে গেল। ঢাকা ঢোকার পর থেকে তোমার চারপাশে ওর অসংখ্য চোখ থাকছে শরণ, বি কেয়ারফুল। আই ডোন্ট কেয়ার। মূর্তি গলা উঁচিয়ে শুনিয়ে দিল দিদিটি। কপট চিন্তিত মুখ করে সৌরভ বলল তখন, এতগুলো চোখের সামনে কি শান্তিতে খেতে পারবো রে? মেয়েটাদের নজর লেগে আমাদের বামলুস হয়ে যাবে না তো? কথাটার পরেই সে পিঠের মাঝে
একটা শক্ত থাপ্পড়ও খেলো দিদির হাতে। জ্বলে উঠলো জায়গাটা, কিন্তু বেচারার হাত পৌঁছালো না সেই অবধি। চোখ মুখ কুচকে শুধু চেঁচিয়ে বলল, তোর বাতিল বরের কোনো চোখ যদি আমার উপরে আসে, আমি কিন্তু তোকে কাজ অফিস নিয়ে যেতে দ্বিধা করবো না। তা শুনে দিদি হাসতে হাসতে সিঁড়িতে উঠে গেল। মাত্রই পড়ার টেবিলে বসেছিল কিরণ, কিন্তু তাওসিফের বিরতিহীন ফোন কলে বইতে আর মনোযোগ ধরে রাখতে পারল না সে। সেদিনের পর লোকটা আবারও সে আগের মতন জ্বালাতন শুরু করেছে ওকে। এত বড় মানুষটাকে ধমকি থামকি দিয়ে 2-4 কথা শোনাতেও ভয় করে ওর, কারণ সেসব কথা একদম এই বদমেশ লোক জুমুর বা সোহাইল সাহেবের কানে তুলে দিতেও দেরি করবে না। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে ধরতেই তাওসিফ বজ্র গলায় বলে উঠল, আমার মরার খবরও তো বলার জন্য কেউ ফোন দিতে পারে, তাই না? আশ্চর্য, আপনি জানেন না আমার প্রপার স্টাডি টাইম এখন? অসময়ে ফোন দিতে থাকেন বলেই ধরি না। গভীর রাতে দিলেও তো কথা বলা সম্ভব হয় না তোমার, তাহলে দেবটা কখন? যখন তখন কথা বলতে হবে কেন? আমরা কি আর 5টা নর্মাল হ্যাপি কাপল? আমাদের মধ্যে জটিল বিষয় ছাড়া কথা বলাটাই তো অস্বাভাবিক। পাকনা পাকনা কথা বলো না, হলে থাকার ভাগ্যই নয়তো গুছিয়ে দেব, পা ভেঙে তুলে এনে বাসায় ফেলে রাখবো। কি জন্য ফোন দিয়েছেন বলুন তো? পাও পেঁচালের সময় নাই। কসম কিরণ, আমার কাছে তোমাকে নিয়ে আসি শুধু কিভাবে তখন আমার সামনে দাঁড়িয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারো দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখবেন। এখন বলেন কি দরকার? আমাদের বিয়ের প্রোগ্রাম হবে, এ বিষয়ে আজকে আব্বু আর আম্মু তোমার মা আর সোহাইল কাকুর সঙ্গে আলাপ করেছে, এ খবর পেয়েছো? হাত থেকে কলমটা পড়ে গেল কিরণের। প্রচন্ড বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল সে, তাহলে শেষমেশ আপনার বাপ রাজি হলো কাকুর প্রস্তাবে? হতে হলো, তাদের বড় ছেলের বয়স থেমে থাকছে না, নাতি নাতনি পাওয়ার আকাঙ্ক্ষা তো আছে নাকি? ওদের দুজনের অনাকাঙ্ক্ষিত বিয়ের ঘটনাটা জানাজানির পর ঝুমুরের সঙ্গে বহু গোলমাল করেছিল তৌসিফের বাবা মা। আর ঝুমুরের হয়ে সেদিন তাদের সমস্ত কথার প্রতিবাদ জানিয়েছিল সোহাইল, এবং শেষ পর্যন্ত তিনি জায়েদ শেখকে বলে এসেছিলেন, যেদিন তুমি নিজে আমার কিরণকে অনুষ্ঠান করে ঘরে তুলবে, সেদিনই কিরণ এই বাড়িতে আসবে। আর যদি পারো তাহলে তোমার ছেলের থেকে ডিভোর্স করিয়ে নিও। অবশ্য ঝুমুর মেয়ের কলঙ্কিত হাওয়া নিয়ে বেশ চিন্তিত ছিলেন, তাই মোটেও চাননি কখনো তৌসিফ তার মেয়েটাকে কোনোভাবে তালাক না দিক। তাই তো তৌসিফ যতবার নিজে থেকে যোগাযোগ করেছে তার সঙ্গে, কিরণকে নিয়ে একা কোথাও থাকার প্রস্তাব রেখেছে তার কাছে, সব কিছুই তিনি নির্দ্বিধায় মেনে নিয়েছেন। মেয়ের জেদকেও পাত্তা দিতেন না সেখানে। আর স্মরণও এখন ঢাকাতেই থাকছে, প্রোগ্রামটা এখন হয়েই ভালো হয়েছে, অ্যাটেন্ড করতে পারবে ও। কিন্তু আপনি ওর সাথে কথা বলতে চাইলেন, কিন্তু বলেননি সেদিন। আমি আবারও বলছি, আমার বোন যদি অসুখী হয় এই সংবাদে, আমি যাব না আপনার ঘরে। অসুখী হবে না স্মরণ, ও বিবেকহীন নয়, স্বার্থপর নয়, কাল বা পরশু তোমাকে নিয়ে আবার মিট করবো ওর সঙ্গে। তৌসিফ নাকি কিরণ? প্রণয় ঘটিত অঘটনটা আসলে কার বেলাতে আগে ঘটেছিল? দিদিতি আর নফিলের সুখময় অতীতের কিছু পাতা উল্টালে এই ব্যাপারে কিরণ আর তৌসিফের মাঝে খুব একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে যে কোনো একজনকে দিয়েই শুরুটা হয়েছিল বটে। তৌসিফের প্রতি কিরণের শক্ত আচরণগুলোর পর তৌসিফ দেখা হলেই হঠাৎ হঠাৎ গম্ভীরতার মুখোশ থেকে বেরিয়ে টিপিক্যাল বেআইবিয়ান সম্পর্কে ভেতরে ঢুকে পড়ত। মজা করার ছলে কিরণকে আরও রাগিয়ে দেওয়া আর লজ্জা পাইয়ে দেওয়াটা রীতিমতো তার নিজের কাছে উপভোগ্য লাগতে শুরু করেছিল। ছোট্ট কিরণ তখন নিজের বিরহ ভুলে তৌসিফের থেকে পালিয়ে বেড়ানোর ধান্দা খুঁজে বেড়াতে শুধু। দিদিটি ব্যাপারগুলো লক্ষ্য করলেও খুশি হয়েছিল এই ভেবেই যে সৌরভের প্রত্যাখ্যান থেকে পাওয়া দুঃখগুলো তো অন্তত ভুলে শুরু করেছে বোনটা, যেটা নফিলের সঙ্গে দিদিটি শেয়ারের পর নফিল আবার তৌসিফকে আড়ালে আবডালে তা নিয়ে একটু দুষ্টু মস্করাও শুরু করে কিরণকে জড়িয়ে। বিষয়টি তখন পুরোপুরি সমাধান হয়নি, ওর পেট থেকে যে কথা বের করা বেশ কঠিন তা তৌসিফ বা নফিল কেউই আন্দাজ করেনি। যে রাতে রুনাকে রুফটপে ডেকে তৌসিফ ছোটখাটো একটা টর্চার করতে শুরু করে, সে রাতে রুনা ওর জবানবন্দিতে শুধু একটাই কথাই বলেছিল কাঁদতে কাঁদতে,
জাকির স্যার আমাকে কোনো অভিসন্ধি নিয়েই পাঠায়নি। তারপরে জ্ঞান হারায় সে, অথচ হাতের নখ দুটো তখনও পুরোপুরি তুলে আনেনি তৌসিফ। শেষে ওরা দুই ভাই বাধ্য হয়ে রুমানের হাতে তুলে দেয়।